গন্ধ কিন্তু গায়ে মাখলে চলবে না। এবার থেকে চাপার গন্ধ গায়ে মেখে আপনাকে বলতে হবে কোন গন্ধটা বেশি মিষ্টি, বকুল না চাপা। চাপা আবার অসভ্যতা শুরু করেছিস? অসভ্যতা নয় রে দিদি, অসভ্যতা নয়। জানিস ধুমদাকে দেখলেই তো আমার জড়িয়ে ধরে কি বলতে ইচ্ছে করে। কি জানিস তুই তো ভাগ্যবতী রে দিদি, তাই ধুবদার মতো তুই স্বামী পেয়েছিস। আমি যদি ধুবদার মতো স্বামী পেতাম, তার গলা জড়িয়ে ধরে আমি তোকে বলতাম, কি তুমি যে আমার, আচ্ছা ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এই চাপা, তোর মুখে কিছুই আটকায় না না? ধ্রুবদা তোর সম্পর্কে কে হবে বলতো? জামাই বাবু। তার সম্পর্কে এই সমস্ত কথা বলতে তোর লজ্জা করছে না? বাহ, চমৎকার। তা তোমার হৃদয়ে এত প্রেম আছে চাপারানি, তা যার জন্য এই প্রেমগীতি, তা সেই মহাপুরুষটি কে? আপনি আপনি জামাই বাবু, আপনি। চাপা এ কি করলে চাপা? এর মধ্যে তুমি আমাকে তোমার জামাইবাবুর পোস্টে বসিয়ে দিলে। আরে দিলাম দিলাম দিলাম, আজ না হয় কাল। আপনি যখন আমার দিদির প্রেমে দীক্ষা নিয়ে নিয়েছেন, তখন একদিন না একদিন আপনি তো আমার জামাইবাবু হবেনি। তাই আজ থেকে আমি আপনাকে জামাইবাবু বানিয়ে নিলাম। চাপা, তুই এখান থেকে যাবি, খুব মার খাবি কিন্তু বলে দিচ্ছি। ওরে বাবা, দিদি একেবারে রেগে লাল হয়ে গেছে। আরে বাবা তুই রাগ করিস না দিদি, তুই রাগ করিস না। আরে বাবা তুই পুরোপুরি ঘরওয়ালি হলেও আমি তো আদিকার বালি। তোমার দিদির হিংসে হলেও আমি কিন্তু আমার সব কিছুর অর্ধেক ভাগ তোমাকে দিয়ে তোমাকে আমার ছোট গিন্নির পদে প্রমোশন দিলাম। দেখুন দেখুন জামাইবাবু দেখুন, আগে দিদির মুখটা একেবারে লাল হয়ে গেছে। তুই ভাবিস না রে দিদি, তুই ভাবিস না তোর মনের মানুষের উপর আমি ভাগ বসাবো না, কারণ আমার মনের খবর তুই তো জানিস। তাই তোর এই মনের মানুষটাকে নিয়ে আমি একটু কানামাছি খেলা করছি, কানামাছি খেলা। চাপা যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, চাপার কথায় তুমি কিছু মনে করলে না তো? আমি একটা খুশির বাঁধনহারা বন্যা, আর সেই বন্যায় আমাকে যখন ও ভাসিয়ে নিয়ে যায়, তখন আমার কি মনে হয় জানো? কি মনে হয়? হৃদয়ের গোপন উদ্যানে পাশাপাশি ফুটেছে দুটি ফুল, যেন একই বৃন্তে দুটি রং, চাপা আর বকুল। ধ্রুবদা তুমি? আমি তো চাপার গন্ধ অনুসরণ করতে করতে একেবারে বকুল তলায় এসে পৌঁছে গেছি, আর হৃদয় ভরে কুটিয়ে নিয়েছি এক গ্লাস সুগন্ধি বকুল। ধ্রুবদা আর তুমি? আর আমি আমার তুমি, ওগো তুমি আমি, কাছে থাকবো, ভালোবাসবো, আর কিছু নয়, আর কিছু নয়। আমার তুমি, ওগো তুমি আমি, কাছে থাকবো, ভালোবাসবো, আর কিছু নয়, আর কিছু নয়। আমার তুমি, ওগো তুমি আমি।
নয় গো, এই যে আমার অনুরাগ, তোমার প্রথম স্পর্শে আমার হৃদয়ে এ কিসের হাতছানি, এই যে আমার অনুরাগে, আমার হৃদয়ের মাঝে এ কিসের কম্পন। আমার মধুমিলনের মাঝে তোমার প্রথম আমন্ত্রণ। তোমার আমন্ত্রণে আমি সাড়া দেব বকুল, ধ্রুবদা। তবে আজ নয়, কবে? যেদিন যেদিন তোমার আমার মধুর প্রেমকে সার্থক করতে আমি তোমার স্মৃতিতে পরিয়ে দেবো আমার ভালোবাসার সিঁদুর। তবে এই নিন ধ্রুবদা মা মঙ্গলচণ্ডীর সিঁদুর। এই সিঁদুর আমার দিদির স্মৃতিতে পরিয়ে দিয়ে আপনি দিন আপনার ভালোবাসার স্বীকৃতি সিঁদুর। চাপা। যদি কোনোদিন আপনাদের ভালোবাসার বন্ধন কেউ ভাঙতে আসে, তখন এই সিঁদুরের বন্ধনই আপনাদেরকে কাছে টেনে নেবে। নিন। বেশ, তবে তাই হোক। মন্ত্রোচ্চারণের মালা বদল না হলেও, অগ্নিদেব সাক্ষী না থাকলেও, এই মা মঙ্গলচণ্ডীর সিঁদুর আমি বকুলের স্মৃতিতে পরিয়ে দিয়ে আজ থেকে ওকে আমার স্থির স্বীকৃতি দিলাম। এ কি করলে ধ্রুব? আমার অজান্তে তুমি আমার মেয়েকে। আমায় ক্ষমা করবেন মাস্টার মশাই, সত্য রক্ষার তাগিতে আর আমার ভালোবাসার মর্যাদা দিতে আপনার অজ্ঞাতে এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। ভালোবাসার মর্যাদা দিতে? তোমার কথা ঠিক আমি বুঝতে পারলাম না ধ্রুব। বাবা, দিদি আর ধ্রুবদা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসে? হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি যদি অন্যায় করে থাকি তুমি আমাকে শাস্তি দাও বাবা, কিন্তু আমাদের এই স্বর্গীয় প্রেমকে তুমি অস্বীকার করো না বাবা। এই স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার ক্ষমতা আমার নেই রে মা। তবে আমার বড় ভয় হয়, ধ্রুবের মতো এমন সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো ছোট্ট মাটির প্রদীপটা ঠিক মানাবে তোরে মা? মাস্টার মশাই, তবে আমি আর অবসরপ্রাপ্ত হতভাগ্য দরিদ্র শিক্ষক, হয়তো তোমার যথাযোগ্য যৌতুক আমি দিতে পারবো না। তবে যতটুকু স্বেচ্ছায় আমি তোমাকে দেবো তা তুমি খুশি মনে গ্রহণ করো বাবা। যৌতুক নয় মাস্টার মশাই, আপনি আমাদের শুধু চাই প্রাণ ভরা আশীর্বাদ। আমি আশীর্বাদ করি তোমরা চির সুখী হও। সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলো লোকাচার আর সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নে আমি দেব তোমাদের আনুষ্ঠানিক বিবাহ। উরে, উরে। ও দাদারা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা, আপনারা শুনলেন তো? আগামী শুভ লগ্নে আমার দিদির সঙ্গে আমার জামাইবাবুর বিয়ে। আরে না না না, আসল বিয়েতে তো আজই হয়ে গেল। তবু ওই দিন আপনারা সবাই আসবেন, আমার দিদি আর জামাইবাবুকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আশীর্বাদ। 1 2 3 নয়, 4 5 6 নয়, 7 পাখি পড়বি বাধা। হে 1 2 3 নয়, 4 5 6 নয়, 7 পাখি পড়বি বাধা। চাপারাই আনন্দের সীমা নেই। তাছাড়া আমারও কি কম আনন্দ হচ্ছে? কিন্তু আমার যে বড় ভয় করছে, কিসের ভয় বকুল? তোমার বাবা মা যদি আমাদের এই ভালোবাসাকে অস্বীকার করেন। এই সুন্দর মুখখানা দেখলে হৃদয় এনে হৃদয়ে মমতার ঝর্ণাধারায় ঝরে পড়বে। আর আমার বাবা মা তো মাটির মানুষ, তুমি দেখে নাও বকুল, তোমাকে সানন্দে গ্রহণ করে তারা ঘরে তুলবে। ধ্রুবদা, ধ্রুবদা, কি হয়েছে নিমাই? আরে তোমার বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে। হ্যাঁ, এই নাও পড়ে দেখো। কি লেখা আছে? এ তো মায়ের টেলিগ্রাম। মায়ের হাতে লেখা। মা, কিন্তু মা- চিঠিতে মা কি দাঁড়াও, দাঁড়াও। লিখেছেন? মা লিখেছেন, তোর বাবার মৃত্যু শয্যায় বারবার তোকে খুঁজছে। টেলিগ্রাম পাওয়া মাত্রই যত শীঘ্র সম্ভব তুই চলে আসবি। ইতি তোর মা। বকুল, বকুল বাবা মৃত্যুসজ্জায় আমাকে বারবার খুঁজছে, আমাকে এক্ষুনি বাড়ি চলে যেতে হবে। আমিও তোমার সঙ্গে যাব, চলো। না বকুল না, কেন না? হয় না। আমাদের এই সম্পর্কটা বাবা কিভাবে মেনে নেবেন জানি না। যদি সেইভাবে মেনে না নেন। কিন্তু ধ্রুবদা, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নাই বকুল। আমি বাবাকে সুস্থ করে আবার আমি তোমাদের কাছে ফিরে আসব। ঈশ্বর
ঈশ্বর কেউ কেউ না জানলেও ঈশ্বর তো জানে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। ওরে নিমাই, আমার মনটা এমন কেন অস্থির হয়ে উঠেছে, আমার মনে হচ্ছে আমাদের মাঝে করে অঘটন ঘটতে চলেছে। বললেন নিমাই, আমার মনের মধ্যে এমন একটা আশঙ্কা কেন জেগে উঠছে নিমাই? বললা ভাই, বললা। বকুলদি, ভয়কে জয় করতে শেখো বকুলদি, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। নিমাই। তোমার মতো ছেলে যখন তোমার দায়িত্ব নিয়েছে, তোমার জীবনে আর কোনোদিন সুখের অভাব হবে না। তুই ঠিক বলেছিস নিমাই। কোনোদিন সুখের অভাব হবে না। নিমাই, ভয়ের আর এক নাম পরাজয়, ভয়ের আর এক নাম পরাজয়। নিমাই, মন থেকে মুছে ফেলো ভয় তরা, মন থেকে মুছে ফেলো ভয় তরা, ভয়ের আর এক নাম পরাজয়, ভয়ের আর এক নাম পরাজয়। জেগবে আকাশে অনেক তারা, নাম তার ধ্রুব তারা, নাম তার ধ্রুব তারা, নাম তার ধ্রুব তারা। আমি বুঝতে পারছি মেজদা, কিন্তু কোনো কিন্তু না। আমাদের এই অসহায় কথা ভেবে তারা এক বাক্যে দাদাকে না দেখে এই বিয়েতে রাজি হয়েছে। আর এখন যদি আমরা এই বিয়েতে অমত করি, তাহলে আমাদের ফ্যামিলি সম্বন্ধে ওদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছি? কিন্তু কিন্তু বড়দাও তো একটা রক্ত মাংসের মানুষ, তারও একটা ইচ্ছা অনিচ্ছার কথাটা সেটাও তো আমাদের জানা দরকার। কিসের ইচ্ছা অনিচ্ছা? বাবার যদি কোনো কিছু হয়ে যায়, আমি কিন্তু দাদাকে কোনো মতেই ক্ষমা করবো না। কথাটা বলে দিলাম। আমাকে তোরা ক্ষমা করি স্বর্গ, তোদের এই প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া কোনো মতেই সম্ভব নয়। সত্যি বলো, তোমাকে এই বিয়ে মেনে নিতে হবে দাদা। অর্ঘ, তোরা ঠিক বুঝতে পারছিস না। মেজদা না বুঝতে পারলো, আমি তো সব বুঝতে পারছি বড়দা, তবু আমি নিরুপায় হয়ে আমি তোমার কাছে বলছি, মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছাটুকু। নক্ষত্র, তুই এ কথা বলছিস? কেন বুঝবে না দাদা? তুমি শুধু একবার মত দাও, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করে ফেলি। না না, আমার পক্ষে এ বিয়ে কোনো মতেই করা সম্ভব নয়। দাদা বাবু, অর্থবতী তোমাকে তেমন কিছু চাইনি, শুধু এই শেষ সময়ে তোমার বিয়েটা নিয়ে চোখে দেখে যেতে হয়, তার চাও কি তুমি পূরণ করতে পারো না? আমি পারতাম রামুদা, পারতাম। আমি যে এখন বড় নিরুপায়। নিরুপায় হলেও বিয়ে তোমাকে করতেই হয় বড়দাদাবু। বদিনীকে দেখলে কর্তাবু সুস্থ হয়ে উঠতে পারে। রামুদা, আমি তোমাদের কেমন করে বোঝাই যে আমার পক্ষে এ বিয়ে করা কোনো মতেই সম্ভব নয়। সম্ভব নয় ধ্রুব, তুই আমাদের প্রথম সন্তান, তোকে আমরা বেশি স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছি, আমাদের প্রতি তোর কি কোনো কর্তব্য নেই? মাগো, তোমাদের কর্তব্য রক্ষায় আমি নিজেকে বলি দিতে পারি, কিন্তু আমার সত্যকে আমি বলি দিতে পারি না। কি তোর সত্য? আমি বলো দাদা, তুমি চুপ করে দেখো না, উত্তর দাও দাদা, উত্তর দাও। বলো বলো বড়দা, বলো কোন সত্যকে সামনে রেখে তুমি এই বিয়েতে আপত্তি করছো, সেটা তুমি মায়ের কাছে খুলে বলো। বলো বলো বলো। আমি জানি না রামুদা, আমি
পারি না। মাগো, তোমাদের কথা আমি রাখতে পারলাম না। তোমার এই অভাগা সন্তানকে তোমরা ক্ষমা করো মা, ক্ষমা করো। দাঁড়া ধ্রুব, আমারও শেষ কথা তুই শুনে যা। আমার ইচ্ছে পূরণ করতে, তোর বাবার কথা রাখতে, তুই যদি এ বিয়ে না করিস তাহলে তোর বাবার মরা মুখ দেখার আগে তুই আমার মরা মুখ দেখবি। তুমি আমার মৃত্যু দিলে না কেন? কেন কেন? বেশ, তবে তাই হোক। তোদের ইচ্ছের যুবকাষ্টে বলি হোক এই অবাগা ধ্রুবর জীবনের সত্য। কর্তব্যের জালে বন্দি বিবেক ডুগরে ডুগরে কাঁদুক, আর আমার ভিখারি আদর্শ হারিয়ে যাক এই মৃত্যুর সাথে। তবু তোমাদের মুখে হাসি ফোটাতে আমি কথা দিলাম মা, এ বিয়ে আমি করব করব করব। আমার আশার তরিটা একটু একটু করে মোহনার দিকে এগিয়ে চলেছে। মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপর কোনো এক শুভ লগ্নে আমার স্বপ্ন সাথীর হাত ধরে আমি হারিয়ে যাবো এক নতুন স্বপ্নের দেশে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি
তুমি আবার সেই দাদার কাছে ফিরে যাবে দিদি? আমি নিজে চোখে না দেখা পর্যন্ত আমি কারোর কথা বিশ্বাস করব না। ধ্রুবদা কখনো আমার সাথে এমন করতে পারে না। কিন্তু কোন অধিকারে তুই সেখানে যাবি রে দিদি? ভালো করে তাকিয়ে দেখ আমার স্মৃতির দিকে। এই সিঁদুরের অধিকারে যাব দিদি, কিন্তু ওরা যদি তোকে মেনে না নেয়? মেনে না নিলেও চাকরানি হয়ে ওদের বাড়ির চাকরানি হয়ে ওদের উচ্ছিষ্ট খেয়ে আমার এই জীবনটাকে আমি বাঁচিয়ে রাখবো। আনুষ্ঠানিক বিয়ে না হলেও তোরা তো জানিস যে ধ্রুবদা আমার স্বামী। তবু তো আমার মনে সান্ত্বনা থাকবে যে আমি স্বর্গ সবার স্বামীর ভিটেতে একটুখানি আশ্রয় পেয়েছি। না রে মা, না, তোর চোখে জল ধরলে আমি যে মরেও শান্তি পাবো না রে মা। বাবা, না মাস্টারমশাই, না, আপনি কোনো চিন্তা করবেন না। এটা দিদির জীবনের চরম পরীক্ষা, আর এই পরীক্ষায় দিদির কাছে কেউ না থাকলেও আমি তার পাশে থাকবো। আমার এই দেবী দিদিকে আবহন করে আমি নিয়ে যাবো তার শ্বশুরের ভিটে স্বর্গেতে। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। সত্যি তুই চলে যাবি রে দিদি? বিয়ের পর মেয়েদের যে শ্বশুর বাড়ি যেতে হয় রে চাপা, নাই বাবা ছিল শঙ্খ সানাই, আমি না হয় চোরের মতো চুপি চুপি আমার শ্বশুর বাড়িতে চললাম। অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে গো, প্রতি গৃহে চলে অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে গো, প্রতি গৃহে চলে কন্যা শোকে পিতা কর্ণ ভাসে নয়ন জলে গো, ভাসে অশ্রু জলে অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে গো, প্রতি গৃহে চলে প্রতি গৃহে চলে গো, প্রতি গৃহে চলে অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে ময়না তোমরা কেউ আমার ময়নাকে দেখেছো? আমার ছোট্ট বোন ময়না, যে যে রোজ রাতে মুখ লুকিয়ে আমার বুকে ঘুমাতো, যার দুটো কচি নরম নরম হাতে আমার গলাটা জড়িয়ে ধরে বলতো, দাদা দাদা আমাদের মা কোথায় রে? তখন আমি ওই আকাশের দিকে আঙুল দেখিয়ে বলতাম, ওই যে তারাগুলো দেখছিস, ওই তারাদের মাঝে মিশে গিয়ে মা আমাদের কেমন মিটি মিটি হাসছে, তুই দেখতে পাচ্ছিস না ময়না? তখন আমার ময়না ওই আকাশের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতো আর ঝোর ঝোর করে কাঁদতো।
আজ আর কাঁদে না, তার চোখে এক ফোঁটা পানিও ধরে না। তোর বহিন ময়নার বুলি বিলকুল বন্ধ হয়ে গেছে। বন্ধ করো, তোমার ওই নিষ্ঠুর হাসি বন্ধ করো। বলো বলো, ওরা আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছে? কতদিন আমি তাকে দেখিনি। ওই নিষ্ঠুর পিশাচটার আদেশে সেই যে ওরা আমার ময়নাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে গেল, তারপর থেকে একটা দিনও আমি তাকে ভালো করে দেখতে পেলাম না। আচ্ছা রমজান, তুমি কি বলতে পারো ওরা আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছে? বলো না রমজান, ওরা আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছে? দয়া করে তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারো না? যাবি? গিয়ে কোনো ফায়দা হবে না, কারণ তুই তোর ময়নাকে বিলকুল চিনতেই পারবি না। আমার ময়নাকে আমি চিনতে পারবো না? আরে পারবি কেমন করে? তোর ময়না যে এখন বস্তাবন্দি লাশ হয়ে ওই গঙ্গার বুকে ভাসছে। ভাসিয়ে দিয়েছো, বেশ করেছো। পাগলা, কি মজা! পাগলা, ওই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে আমার ময়না একেবারে ওই স্বর্গে পৌঁছে যাবে। পাগলা, ওরে ময়না, আর তোকে মায়ের খোঁজ করতে হবে না। মায়ের মতো তুই ওই আকাশের বুকে এক রাজ তারাদের মাঝে মিশে গিয়ে মিটি হাসবি। আর আমি তোর দিকে চেয়ে বলবো, সে আমার ছোট বোন, এর ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট ওই রাস্কেল, আবার তুই তো ডাকরুম ছেড়ে বাইরে বেরিয়েছিস। রমজান, কতবার না তোকে বলেছি ওই রাস্কেলটা বাইরে বেরিয়ে ওকে চাবুক মরতে ওকে রুমে পৌঁছে দেবে। চাবুকের কোনো প্রয়োজন হবে না বস। ওকে সাহায্য করতে আমার এই শক্ত দুখানা হাতই যথেষ্ট। এই পাগলা, আয় চলে আয় বলছি। না চলে আয়। না, আমি যাব না। যাবি না? আমি যাব না। আমি আমার ময়নার কাছে যাব। ময়না, ময়নার কাছে যাবে শালা, পাগলা শালা। তোকে আর কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না। সময় হলেই আমি তোকে ময়নার কাছে পাঠিয়ে দেবো। রমজান, নিয়ে যাকে, ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার জন্য অপেক্ষা করছে। না, ওই বিষাক্ত ইঞ্জেকশন তোমরা আর আমায় দিও না। ওই ইঞ্জেকশন দিলে আমার সারা শরীরটা দাউ করে জ্বলতে থাকে। অসহ্য যন্ত্রণায় আমার মাথার শিরাগুলো ছিঁড়ে যায়। আমি সহ্য করতে পারি না গো। আরে পারবি কেমন করে? এই অসহ্য যন্ত্রণার জ্বালায় আমি ছটফট করতে থাকি। পারবি কেমন করে? ওতে যে বিষ ভরা আছে। বিষ তো শরীরে আমি একটু একটু করে ভরে দেব। সে বিষ যখন ধীরে ধীরে তোর দেহে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দেবে, তখন তুই একেবারে বদ্ধ উন্মাদ। রমজান, নিয়ে যাও কে। আমি তোমার দুটি পায়ে পড়ি দাদা। ওই অসহ্য যন্ত্রণার হাত থেকে তুমি আমাকে মুক্তি দাও দাদা,
আমি আমি আর ওই অন্ধকার রূপ ছেড়ে বাইরে চলে আসবো না। এখন এখন তোমরা যা বলবে আমি আমি তাই শুনবো দাদা। শুধু শুধু তোমরা আমাকে বাঁচতে দাও দাদা। আমি আমি বাঁচতে চাই। আমাকে তুমি মুক্তি দাও দাদা, আমাকে তুমি মুক্তি দাও। এখানে কাঁদতে হবে না পাগলা, ওই অন্ধকার জাগরুমে বসে না, না। যত ইচ্ছা কাঁদবি। না, চল না, চলাই বলছি, না, চলাই বলছি। মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। চলে আয়। এই মানুষের মাঝে শুধু বাঁচিবারে চাই। আমি বাঁচিবারে চাই দাদা, দাদা আমি বাঁচিবারে চলে আয়। দাদা। মুক্তি আমি তোকে দেব রে কঙ্কন। আমার আকাঙ্ক্ষার খিদে মিললে মৃত্যুর পথেই হবে তোর আসল মুক্তি। মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও, শালা মুক্তি দাও। ওই কঙ্কন, কঙ্কন আমার বাবার রক্ষিতার ছেলে। আমার বাবা মরার আগে তার সমস্ত সম্পত্তি ওই কঙ্কনের নামে উইল করে গেছে। আর সেই কথা জানতে পেরে আমার ভালোবাসা বিউটি আমার ভালোবাসাকে তুচ্ছ করে না, অবিচার আমি কিছুতেই মানব না। ওই শালা সুরের বাচ্চাকে আমি আমি খবর বলি বস। ও কে চুন্না, কে খবর বল। খবর আছে নেই বস। আমি ফাঁদ পাতলাম বটে, লেকিন দেখলাম কি এই ফাঁদ পাতার পাইলে আমার ডাতুরিটা সিগারেট ফাঁদে ধরা পড়ে গেল। ওর প্রেমিকটির পরিচয় জানতে পেরেছিস? শুধু এটুকু জেনেছি সে হলো একটা আর্টিস্ট। আর্টিস্ট? আওয়াজ সেই বকুল চাপা গন্ধ শহরে সোনার গা, তাতে বকুল চাপা মিষ্টি খুশবু থেকে মাথা করতে আমি সোনার গায়ে প্রবেশ করলাম। তারপর দেখলাম পদ্মা দিঘির কালো পানি কলসি ভরে কাকে তুলে নিয়ে পাহাড়ি রং ছড়াতে ছড়াতে পথ চলতে শুরু করছে। আপনার সেই খবরের ভুল চাপা। সেই পাহাড়ি রং যেন সর্বরঙে বদলে উঠেছে। এক রাজ যৌবনে ঢেউ তাদের শরীরে ভাজে ভাজে জমেছে অসংখ্য মধুবালা মৌচা। সেই artist তার আপন মনে এগিয়ে চলেছে মতর যৌবনের তসবির। যৌবনের তসবির। মৃদু ছন্দে ছন্দে পা ফেলে এগিয়ে চলেছে সোনার গায়ের সোনার মেয়ে চাপা। কাকে জল ভরা মাটির কলসি, কাজল কালো এলো চুল যেন পদ্ম দিঘির ঢেউ খেলা করছে। ও শ্যামলা গায়ের কাজলা মেয়ে নীল সায়রে জল ভরিতে চলে কলস কাকে। তুই সাথে বই কথা কটাকে। ও শ্যামলা গায়ের কাজলা মেয়ে নীল সায়রে জল ভরিতে চলে কলস কাকে। পিয়াল সাথে বউ কথা কটাকে। পিয়াল সাথে বউ কথা কটা। নীলাম্বরী পরহনে আজলা বাদা কটিতে তার। নীলাম্বরী পরহনে আজলা বাদা কটিতে তার। সাথী রে ও সাথী, লাজুকু হাসির ঝিলিক্ষণে ডাগর চোখের ফাঁকে। পিয়াল সাথে ও কথা কটাকে।
শ্যামলা গায়ে কাছিলামে নীলি সায়রে জল ভরিতে চলে কলস কাকে সাথে বউ কথা কৌটাকে পিয়াল সাথে বউ কথা কৌটাকে পিয়াল সাথে বউ কথা কৌটাকে। ওদিকে তাকিয়ে দেখো, দুটো শালিক পাখি কেমন কৃষ্ণচূড়ের শাখায় মুখোমুখি বসে আছে। পাশাপাশি এক জোড়া হরিণী, চোখে এক রাস নীরব জিজ্ঞাসা। এই যে মশাই, আমার কথাগুলো কি কানে যাচ্ছে না? প্লিজ চাপা, এক মিনিট, কেসটা আমাকে ফিনিশ করতে দাও। কি বললি? লক্ষ্মী মেয়ের মতো আর একটা মিনিট ওয়েট করো। ইয়েস, ওইভাবে দুষ্টুমি ভরা চোখে আমার দিকে তাকিয়ে দেখো। রাগে অভিমানে তোমার মুখটা আরো কত সুন্দর হয়ে ওঠে, তার ছবিখানা আমি এঁকে নিই। আচ্ছা নক্ষত্রদা, কেন তুমি বারবার আমার ছবি আঁকো বলো তো? তোমার ছবি আঁকতে আমার বড় ভালো লাগে চাপা। নক্ষত্রদা তুমি? আমি শিল্পী, তাই তো আমার জীবনের সুন্দর মুহূর্তগুলো আমি আমার মনের পর্দায় জীবন্ত করে ধরে রাখতে চাই। শিল্পী হলেও তুমি বড় নিষ্ঠুর, তাই তো বোঝো না আমার অন্তরের মনের কথা। চাপা, তোমার সৃষ্টির নতুন গোপন কথা তুমি অন্তর দিয়ে কিছুতেই বুঝতে চাও না। চাপা, বলো বলো, তোমার সেই কি মনের ভাষা বলো। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কি করে যে বলি মরি লাজ মরি, তুমি যে আমার শুধু আমারই। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। লা 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 লা। আমি জানি শুধু আর কেউ তা জানি না, এমন তোমায় ছাড়া আর কাউকে দেব না। আমি জানি শুধু আর কেউ তা জানে না, এমন তোমায় ছাড়া আর কাউকে দেব না। নাও তুমি নাও আমাকে, নাও আমাকে নিয়ে তুমি তোমাকে দাও। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কিছু কিছু কথা মুখে বলা যায় না। লা 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 লা। চাপা সুন্দরী, তোমার মনের কথা মনের মাঝে ঘুমরে ঘুমরে কাঁদবে, আর তোমার মনের আয়না থেকে চিরতরে হারিয়ে যাবে তোমার ভালোবাসার মানুষ নক্ষত্র।
সামনে প্রেমের অভিনয় করবে, ভালোবাসার টোপ ফেলে মালটাকে তুলতে পারলে তো ভালো, নইলে চাকরির লোভ দেখিয়ে যে কোনো প্রকারে মালটা আমার কাছে এনে হাজির করবে। ওকে বস। এরা থ্যাংক ইউ বস। আপনি ভাববেন না, যেমন করুক সোনার গায়ে মাটিতে ফোটা চাপা সুন্দরীকে আমি তুলে নেব আপনার দিলে দিল মার। বিউটির ভালোবাসা আছে, আমি ভালোবাসা পাইনি, তাই আর ভালোবাসা নয়, এবার থেকে মধু খাবো, চাপা সুন্দরী টাটকা তাজা মধু। তারপর ওই চাপাকে আমার হোটেলের মডেল বানিয়ে বিলিয়ে দেব একাধিক ধন কুবুরের মাঝে। তারা প্রেমের সুবাসে রাতের পর রাত মৌজ বানাবে, আর আমার হাতে তুলে দেবে গোছা গোছা টাকা। চাপা এই দেখো মমতা, আমি এখন অনেকটাই সুস্থ। বুকের মধ্যে সে যন্ত্রণা কোথায় যেন মিলে গেছে। তবু ডাক্তারবাবু তোমাকে বলেছে বেশি কথা বলা তোমার চলবে না। তোমরা আমাকে অযথা ভয় পাচ্ছ মমতা, দেখে নিও আমার আর কিছুই হবে না। যে যাত্রায় ধ্রুব আমাকে বাঁচিয়ে দিয়েছে। জানো তো মমতা, আমি জানতাম ধ্রুব কোনোদিন আমাদের নিরাশ করবে না। ধ্রুব যে আমাদের স্বপ্নের আকাশে একমাত্র ধ্রুব তারা। ধ্রুবর বিয়েতে তুমি ভীষণ খুশি হয়েছো তাই না? শুধু খুশি নয় মমতা, শুধু খুশি নয়, এ যেন আমার জীবনের পরম সাধনা। মৃত্যুর পূর্বে পিতার কর্তব্যের একটা অন্তত করে গেতে পারলাম। ছি ছি ছি, এসব অলক্ষণের কথা বলতে নেই। তা কি বললে হয় কি মমতা, জীবনের রঙ্গমঞ্চে যে আগে প্রবেশ করেছে প্রস্থানের পথটা তার জন্য তো আগেই খোলা থাকে মমতা। ওসব কথা থাক, এখন চলো। আজ হচ্ছে ধ্রুবর ফুলসজ্জা, অনেক রাত হয়ে গেছে। ধ্রুব যদি এসে দেখে তুমি না ঘুমিয়ে এখনো গল্প করছো, তাহলে সে হয়তো এসে বলবে কি বাবা, এই অসুস্থ শরীর নিয়ে আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন? অসুস্থ কোথায় ধ্রুব, আমি এখন পুরোপুরি সুস্থ। আরে মনের দিক থেকে আপনি সুস্থ হলেও শরীরের দিক থেকে সম্পূর্ণ অসুস্থ। তাই বলছি ছেলে মানুষই না করে আপনি বিশ্রাম নেবে চলুন। মা, তুমি বাবাকে নিয়ে ওপরে যাও, আমি এক্ষুনি তোমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না বাবা না, আজ তোর ফুলসজ্জা, আজ তোদের দুজন দুজনের প্রতি অনেক কর্তব্য, আর সেই কর্তব্য পালন করতে না পারলে কোনো স্বামী স্ত্রী যে আদর্শ স্বামী স্ত্রী হতে পারে না বাবা। মা, তোর বাবাকে নিয়ে তুই কিচ্ছু ভাবিস না বাবা, আমি তো আছি। যা বাবা, বৌমা তোর জন্য অপেক্ষা করে বসে আছে। বেশ, তবে তাই হোক। তোমাদের আশীর্বাদ পাথেয় করে এই যে তুমি এখানে, আমি সারা বাড়ি ময় খুঁজে বেড়াচ্ছি। আমাকে আবার কিসের প্রয়োজন? আজকের দিনে তোমার প্রয়োজনটাই তো সবচেয়ে বেশি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তো তোমাকে নিয়ে খুঁজছে। এই তো কিছুক্ষণ আগে একটা মেয়ে এসে বলছে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। একটা বউ? হ্যাঁ, বউ। কাদের বউ মানে তুই চাঁদের কিছু মতো জানতে সুন্দরের পেরেছিস? সিঁদুরের টিপ, মাথাতে সিঁদুর, মাথায় ঘুমটা, সাক্ষাৎ লক্ষ্মীপতি মেয়ে। এত রাতে ধ্রুবর কাদের সঙ্গে বউ কে তুই দেখা কিছু করতে- জানতে পারিসনি? কেমন করে জন্ম গিন্নিমা, এই নিয়েই তো মেজ দাদাবু আর ছোট দাদুর মধ্যে তর্ক হচ্ছে। মেজ দাদাবু বলছে অসম্ভব। আমি বলছি এত রাতে এই অজ্ঞাত পরিচয়হীনের সাথে দাদার কোনোদিন দেখা হবে না। এত ব্যস্ত হচ্ছিস কেন বাবু? মেয়েটি কে, কোথা থেকেই বা এসেছে? তা আমি কেমন করে জানবো? জিজ্ঞেস করে বলছে তোমার দাদাকে ডেকে দাও, তোমার দাদার সাথে জরুরি দরকার আছে। আমার সঙ্গে জরুরি দরকার? হ্যাঁ দাদা, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি দাদার সাথে আজ দেখা হবে না। কেন দেখা হবে না মেজদা?
আমি তো তাকে সঙ্গে করেই নিয়ে এসেছি। তুই নক্ষত্র তাকে বাড়ির মধ্যে সঙ্গে করে নিয়ে এসেছিস কেন? না এনে কোনো উপায় ছিল না বেশদা। সে আমার হাত দুটো ধরে বলল, আমি তোমার ভাইয়ের মতো। তোমাকে আমি একটা অনুরোধ করছি, তোমার দাদার সঙ্গে আমাকে একটাবার দেখা করিয়ে দাও। কিন্তু নক্ষত্র, আমি জানতে চাই মেয়েটি কে? তুমি আমাকে কি দেখালে ঈশ্বর? কেন দেখালে? বকুল, বকুল তুমি? সত্যি তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বলো না বাবু, আমি যে অনেক আশা নিয়ে এখানে ছুটে এসেছিলাম। বলো না তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, দাদার বিয়ে হয়ে গেছে এবং আজই তার ফুলসজ্জা। ফুলসজ্জা? বকুল, কেন তুমি আমার কাছে ছুটে এসেছো? যাও, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। দাঁড়া ধ্রুব, আমি জানতে চাই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক? কেন, কিসের প্রয়োজনে তোর সঙ্গে দেখা করতে এসেছে? আর কেনই বা তুই এত রাত তোর এখান থেকে চলে যেতে বলছিস? আমি দেরি করছিস কেন? আমার কথার উত্তর দে। হ্যাঁ বল বল ধ্রুব, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? বলো দাদাবাবু, মেয়েটি তোমার কে হয়? আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। একটা অজানা অপরিচিত মহিলা সম্বন্ধে তোমাদের জানার তো কৌতূহলটা কিসে? কারণ তো একটা নিশ্চয় আছে মেজদা। নইলে এত রাত্রে এই ভদ্র মহিলা এই দাদার কাছে ছুটে আসবেন বা কেন? বলো দাদা, বলো, তুমি এই ভদ্র মহিলাকে চিনতে পারছো না? ওরে নক্ষত্র, তোরা একটু চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। বকুল, বকুল, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও। তোমার আমার অতীতের সম্পর্ক সব শেষ হয়ে গেছে। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। না, ওখান থেকে যাবে না। ও আজ থেকে এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। ও কে? আমি চাকরানী হয়ে এই বাড়িতে থাকবো। বকুল, তা কেমন করে হয়? তোমার স্বামী সংসার হারিয়ে গেছে গো মা, এই গোলকে ধাঁধাই যে সব হারিয়ে গেছে। আজ আমি শুধু একা, আমার জীবনটা যে কালো মেঘে ছেয়ে গেছে মা। এই পৃথিবী আপনে বলতে আমার আর কেউ নেই মা, কেউ নেই। তুমি আমাকে মা বললে? হ্যাঁ, আপনারা দয়া করে আমাকে এ বাড়িতে আশ্রয় দিন। আমি ভালো খেতে পড়তে চাইবো না, টাকা পয়সা কিচ্ছু চাইবো না। আপনারা যা খেতে দেবেন আপনাদের পাতে রেঠো কাটা উচ্ছিষ্ট খেয়ে আমার এই জীবনটা আমি বাঁচিয়ে রাখবো। তবু দয়া করে আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না। উনি খুব খারাপ উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছেন এবং চাকরানি সেজে থাকতে চায়। মেজদা, কিছু না জেনে শুনে একটা ভদ্র মহিলার নামে কটু মন্তব্য করা কিন্তু ঠিক না। প্লিজ তোরা একটু চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। বকুল, বকুল, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। তুমি আর এখানে থেকো না, বাবু। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। না, যাবে না। ও আজ থেকে এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। আর ওর খাওয়ার জন্য যে টাকা খরচ সেটা তোর মাইনে থেকে কাটা যাবে না। আর ওর উদ্দেশ্য অসৎ কি মহৎ তার বিচার করব আমি। এই যে ভদ্র মহোদয়গণ, এবার দয়া করে আপনার এই বিচার সভাটা ভঙ্গ করবেন কি? বৌমা, হ্যাঁ,
আমি এখানে এসেছি একটা চাকরানি কিনে, তখন থেকে আপনারা যে বাড়াবাড়ি করছেন তাতে মনে হচ্ছে আপনাদের ছেলের বিয়ের চেয়ে চাকরানি পাওয়ার আনন্দটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। একটু আস্তে কথা বলো বৌমা, বাড়িতে আত্মীয় স্বজন রয়েছে, সবাই শুনতে পাবে। পায় পাবে, তাতে আমি কি করব? বিউটি, তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জা? তোমার জন্য কি ফুলসজ্জার ঘরে আমাকে অপেক্ষা করে বসে থাকতে হবে? বৌমা, তুমি তোমার ঘরে যাও, ধ্রুব একটু পরেই যাচ্ছে। না, ধ্রুব এক্ষুনি আমার সঙ্গেই যাবে। তুমি স্বামীর নাম মুখে আনলে? কেন? স্বামীর না মুখে আনলে কি মুখে ফোসকা পড়ে যায় নাকি? হয়তো পারে না বৌমা, কিন্তু স্বামীর নাম মুখে আনলে স্বামীকে অপমান করা হয়। তুমি সব জানো, আর এটা জানো না মেয়েদের কাছে স্বামী হচ্ছে দেবতা। দেবতা? স্বামীকে দেবতা বলে মনে করবে এই রকম গাইয়া অশিক্ষিত মেয়েদের দল? আমার মতো উচ্চ শিক্ষিতা আধুনিকা মেয়েদের কাছে স্বামী হলো বন্ধু। বাহ, চমৎকার বৌমা, চমৎকার। তোমাদের রুচি আর শিক্ষা সিলেবাসের মধ্যে তুমি বোধহয় সবকিছু হারিয়ে ফেলেছো। তাই তো তোমাদের মতো অসংখ্য উচ্চ শিক্ষিতা উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানি। বাবা, জানিস ধ্রুব, অনেক স্বপ্ন নিয়ে তোকে বিয়ে দিয়েছিলাম, মনের মতো বৌমা আনবো বলে। তুই আমার ইচ্ছা পূরণ করতে বিয়ে করলি, কিন্তু যাকে আনলি সে বৌমা নয়, সে একটা বোমা, সে একটা আস্ত বোমা। কি? আমাকে এত বড় অপমান? সম্মান কোনোদিন জোর করে পাওয়া যায় না বৌমা, তাকে আদায় করে নিতে হয়। এবার থেকে সম্মান দেওয়া এবং নেওয়ার ব্যাপারে তুমি একটু সচেতন থাকবে। এই যে বলি, এইভাবে অপমান করার কারণটা কি? এই সব কিছু অনর্থের মূল এই চাকরানিটা। এখনো সময় আছে দাদা, আমি তোমাকে এখনো বলছি এই চাকরানিটাকে বাড়ি থেকে তাড়াও, নইলে এই সংসারে কিন্তু বিশাল অশান্তির ঝড় বইবে, বিশাল অশান্তির ঝড়। শোনো ধ্রুব, আমি তোমাকে 10 মিনিট সময় দিয়ে যাচ্ছি, তার মধ্যে তুমি যদি ফুলসজ্জার ঘরে না যাও তাহলে তোমার বাবা সাধারণ বৌমা সত্যিকারের বোমা হয়ে ফেটে পড়বে। মা, বর্দা, তুমি এখনো চুপ করে থাকবে? বর্দা, একটা কথাও তুমি বলবে না? আমার বলার ভাষা যে আজ হারিয়ে গেছে রে, কর্তব্যের ফাঁসে বন্দী হয়ে গেছে আমার বাক শক্তি। তাই তো আমার আজ বোবা মন ডুগরে ডুগরে কাঁদছে। তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও বাবু। তুমি এ কথা বলছো বকুল? আমিও বলছি দাদা বাবু, তুমি ফুলসজ্জার ঘরে যাও, যত দেরি করবে বদিন আরো রেগে যাবে, আবার হয়তো খুব কথা বলবে। তুমি আর দেরি করো না, তুমি ফুলসজ্জার ঘরে যাও, ফুলসজ্জার ঘরে যাও। অসম্ভব। যার মনের সঙ্গে আমার মনের কোনো মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র একেবারে বেমানান, তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলেও স্ত্রীর মর্যাদা দিয়ে আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। ঠিক বলেছো বর্দা, তোমার জীবনে এই মহা সমস্যার কথা আর কেউ না জানলেও আমি তো সব জানি বর্দা। তবু সব জেনে বুঝে আমি তোমাকে অনুরোধ করে যাচ্ছি বর্দা, তুমি সিদ্ধান্ত নাও কাকে তুমি আপন করবে, ওই অগ্নি সাক্ষী স্ত্রী নাই ভালোবাসার সিঁদুরকে। ওরে নক্ষত্র, তোকে কেমন করে বোঝাই, ওই অগ্নি সাক্ষী স্ত্রীর চেয়ে আমার কাছে এই ভালোবাসার সিঁদুরের মূল্য অনেক বেশি, অনেক বেশি। তুমি চুপ করো বকুল, বকুল, আমি মহা অন্যায় করেছি। আমি নিষ্ঠুরের মতো তোমার ভালোবাসাকে খুন করেছি। তুমি আমাকে অভিশাপ দাও বকুল, যত খুশি অভিশাপ দাও। না, ও কথা বলতে নেই গো। তুমি এখন তোমার স্ত্রীর কাছে যাও, সে যে অপেক্ষা করে তোমার জন্য বসে আছে। তুমি কি বকুল, নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার হৃদয়টা একটু হাহাকার করে উঠছে না? আমি যে তোমার স্ত্রী, স্বামীর শুভ কাজে সম্মতি দেওয়া যে স্ত্রীর কর্তব্য। তুমি এখন যাও বাবু, তুমি এখন যাও। বকুল না, আমি তোমাকে ছেড়ে ওই বিউটির কাছে কোনো মতেই যাব না। আমার মাথার দিব্যি,
তুমি এখান থেকে যাও, যাও। তুমি কি করে দিলে বকুল? এসো এসো, এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। এসো এসো, ঈশ্বর, আমার জীবন নিয়ে কি খেলা খেলছো ঠাকুর? এত কষ্ট, এত দুঃখ যদি আমার জীবনে দেবে, তাহলে কেন ক্ষণিকের জন্য সুখে সুখের আচ্ছাদে দিয়েছিলে? বলো ঠাকুর, বলো। না 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 না, আমি চোখের জল ফেলবো না। আমি চোখের জল ফেললে কেউ না জানলে ঈশ্বর তো জানে যেটা আমার শ্বশুর বাড়ি। আমার চোখের জলে এই সংসারে যে অমঙ্গল হবে, না 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 না, আমি চাই না, আমি চাই না। আমার জীবন পথে দেখা বেকে আলো, আমার জীবন পথে দেখা বেকে আলো, এই সংসারে আপন করে, এই সংসারে আপন করে কে বাসবে ভালো? দেখাবে কে আলো? আমার জীবন পথে দেখাবে কে আলো? আজ আমার কাছে জীবন মরণ একাকার, দুঃখ সুখে অথই পারাপার। আজ আমার কাছে জীবন মরণ একাকার, দুঃখ সুখে অথই পারাপার। তাই দু চোখ ভরে দেখি আধার কালো, কে বাসবে আর ভালো? আমার জীবন পথে দেখাবে কে আলো? আমার জীবন, ঈশ্বর বলো না, ঈশ্বর কে দেখাবে আলো? বলো, চুপ করে দেখো না, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। বকুল, কোথায় আমার বকুল? আমি ভেতর থেকে যে পশ্চাৎ কণ্ঠে বাবা ডাক শুনতে পেলাম, তবে কি আমার আসতে দেরি হচ্ছে দেখে সে কোথাও লুকিয়ে পড়েছে? এক্ষুনি পেছন থেকে ছুটে এসে আমার গলাটা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠবে। আর না, আমি বরং এখানটা একটু বসি, একটু
একটু পরেই হয়তো পেছন থেকে ছুটে এসে আমার গলাটা জড়িয়ে ধরে বলবে, বাবা একা একা বসে তুমি কি ভাবছো বাবা? কে বকুল মা আমার? কই কোথায় দিদি? না মানে বাবা আমার বড় ভুল হয়ে গেছে রে মা। বকুলের কথা ভাবতে ভাবতে আমি আমার বাহিক জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি। তাই তো শয়নে স্বপনে আমি স্পষ্ট শুনতে পাই বকুলের কণ্ঠস্বর। চোখের সামনে আলিয়ার মতো ভেসে ওঠে বকুলের মলিন মুখখানা। তুমি অযথাই দিদির কথা ভাবছো। ও অযথা নয় রে মা, অযথা নয়। আজ 7 দিন হয়ে গেল মেয়েটার কোনো সংবাদ নেই। কোথায় আছে কিভাবে আছে সে একমাত্র ঈশ্বরই জানে রে মা। আমি বলছি দিদি খুব ভালো আছে। দিদি শ্বশুরবাড়ির লোকেরা ওকে নিশ্চয়ই আশ্রয় দিয়েছে, না হলে দিদি কবেই হয়তো এই বাড়িতে চলে আসতো। তুই বলছিস রে মা? হ্যাঁ তো দিদি ভালো আছে? হ্যাঁ বাবা ভালো আছে। ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে খুশি মনে মেনে নিয়েছে? হ্যাঁ হ্যাঁ নেবেই তো। ধ্রুবর মতো আদর্শবান সন্তানের পিতা কখনো নিষ্ঠুর হতে পারে না রে মা। বাবা আমি বরং এক কাজ করি রে মা, আমি আজই বরং বেরিয়ে পড়ি। হ্যাঁ রে মা, কতদিন মেয়েটাকে দেখিনি। আমার বড় মনটাও ঝটপট করছে রে মা। এই কতদিন পর মেয়েটাকে একটু দেখবো। আমি আসি রে মা। বাবা বাবা এক্ষুনি চলে যাবে? শুভ কাজে বাধা দিস না রে মা। তুই দেখিস আমি কালই ওদের নিয়ে আসবো, কালই ওদের নিয়ে আসবো। কি মজা কি মজা কি মজা! কতদিন পর ধ্রুবদা এই বাড়িতে আসবে। এখন তার ধ্রুবদা নয়, রীতিমতো এখন সে আমার জামাইবাবু। তাই তো জামাইবাবু এলে তাকে আমি জিজ্ঞাসা করব, তাকে আমি বলবো কে আপনি? আগে আমার নাম হরিপদ, আমি এই যাত্রা দলে বিবেকের পাঠ করি। কাকে চাই? মুখে শুনলাম আপনার বাবা নাকি আপনার জন্য যোগ্য পাত্রের সন্ধান করছে, তাই আমার নিজেকে আপনার যথাযোগ্য বিবেচনা করেই এখানে উপস্থিত হয়েছি। তাই নাকি? আগে আমি সুদর্শন, সুস্বাস্থ্যবান, জানেন আমার মধ্যে না অসংখ্য গুণের ছড়াছড়ি। আমি ভালো গাইতেও পারি, আবার নাচতেও পারি। দাঁড়ান আপনাকে বরং এটা নিচে দেখাই। শুনুন, আপনার নাচ আমার পরে দেখলেও চলবে, এখন আপনি দয়া করে যান। তাহলে একটা ক্লাসিক্যালি হয়ে যাক, ওই উচ্চাঙ্গ সঙ্গীত আর কি। দাঁড়ান একটু বসে। আপনার গান আমার পরে শুনলেও চলবে ভালো লাগেনি না? তাহলে বেশ, আমি থামলাম। আপনি বরং আপনার বাবাকে ডাকুন, আমাদের বিয়ের প্রাথমিক আলোচনাটা হয়ে যাক। বাবা এখন বাড়িতে নেই। বিয়ের প্রাথমিক আলোচনা মানে? আমার বিয়ে আমি ঘটক, একেবারে যোগাযোগ থেকে ছাড়ুয়া তোলা পর্যন্ত আমি একাই সামলে নিন। আপনি আপনার বাবাকে ডাকুন। ও বাবা এখন বাড়িতে নেই বললাম তো, আপনি এখন আসতে পারেন। সে কি এত তাড়াহুড়ো কেন? আপনি আপ্যায়নটুকু না করে এভাবে চলে যেতে বলছেন, মানে একটু মিষ্টি মুখ আর কি। আহারি, এমনি যে আপনার মিষ্টি কথাবার্তা, তার উপর মিষ্টি খাওয়ালে একেবারে মিষ্টি কথার ফুল ঝুড়ে ছুটবে, ফুল ঝুড়ি। যান, বেরিয়ে যান বলছি। বেশ, এমন ভাবে বলছেন যখন আসি। তবে তবে আপনার বাবাকে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন কেমন? তবে এবার যখন আমি আসবো একেবারে মাথায় টোপর নিয়েই আসবো। কে নিবি ফুল, চাপা বকুল। এসো, তাই এসো। তবে ফুলের মালা নয়, একেবারে জুতোর মালা। তোমার দিয়া জুতির মালাকে আমি ফুলের মালা হয়ে গলায় পরে দেবো চাপা। এ কি চুন্না বাবু, তুমি এখানে? জি চাপা, আমার জি চাপা। আচ্ছা, আমি আজনাই করতে আসিনি, আমি তোমার সাথে ইনকার করতে এসেছি। চুন্না বাবু,
কিন্তু কিন্তু তুমি এখান থেকে চলে যাও চুন্নাবাবু, এখান থেকে চলে যাও। তোমাকে দু আঁখ ভরে দেখবার চান্সটা তুমি আমাকে দেবে না চাপা? চুন্নাবাবু, বেশ, তোমার দুঃখের কারণ হয়ে ফিনকবি আমি তোমার সামনে আসবো না, তবে দূর থেকে আমি সে দু আঁখ ভরে তোমার দেখে যাবো। চুন্নাবাবু, এখন তুমি এখান থেকে যাও চুন্নাবাবু। তুমি আমাকে যত ইনকার করো, আমি কিন্তু তোমার ভালোর জন্য একটা চাকরির অফার এনেছি। চাকরি? আমার সত্যি আমার চাকরি হবে? হবে কিনা তো উপর মালুম, লেকিন আমি বসকে তোমার সব কথা বলেছি। বস বলেছেন ইন্টারভিউতে পাস করতে পারলে চাকরি তোমার জরুর হয়ে যাবে। কিন্তু ফিন কেন কিন্তু বলে চাপা? তোমার চাকরি পাওয়ার সমস্ত দায় দায়িত্ব আমার। তোমার সামান্য একটু উপকার করতে পারলে আমি নিজেকে বহুত বহুত কৃতজ্ঞ মনে করবো। তোমার বাবাকে বলে রাজি করে রেখো, আমি ওভার টাইম মোতাবেক আসবো। আসতে হলে চলি, কেমন? ইন্টারভিউতে পাশ করতে পারলেই চাকরি, কিন্তু এত সৌভাগ্য কি আমার কপালে হবে? কিন্তু বাবা যদি আপত্তি করে, না না না, যেমন করে হোক বাবাকে রাজি করিয়ে চাকরিটা আমাকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। কি বলবে? আচ্ছা নক্ষত্র দা, ধরো আমি যদি একটা চাকরি পেয়ে যাই, তাহলে তাহলে তোমার জীবনের রং হয়তো আরো নতুন করে বদলে যাবে। কোনো নতুন শিল্পী হয়তো আরো সুন্দর করে রাঙিয়ে নেবে তোমার মনের আকাশ। আমার আধার মনির আকাশে যে একটাই নক্ষত্র উদয় হয়েছে, আর সেই নক্ষত্র যদি আমার জীবন থেকে কোনোদিন হারিয়ে যায়, আমিও যে চিরতরে হতাশার অন্ধকারে হারিয়ে যাব নক্ষত্র দা। চাকরির ক্ষেত্রে আমি তোমাকে কোনো বাধা দেব না চাপা, কিন্তু যেদিন তুমি আমার সাথে ঘর বাঁধবে, এদিনই হবে তোমার চাকরি জীবনের ছুটি। নক্ষত্র দা, তুমি নারী, চাকরি করা তোমায় মানায় না। যদিও যদিও আজকের দিনে নারীরা সমান তালে পুরুষের সঙ্গে পাল্লা দিয়েছে, তবু আমার কথা সম্পূর্ণ আলাদা। নারীরা তাদের প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সাজাবে একটা সুন্দর সংসার। দিনের শেষে ক্লান্ত পুরুষরা যখন ঘরে ফিরবে, তখন নারীরা তাদের সেই প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে তার সেই ক্লান্তিগুলো দূর করে দেবে। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে তোমার ওই হাসি গো। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে তোমার হাসি গো। যত দেখি সাদ মেটে না, বাড়ি বাড়ি তাই ছুটে আসি গো। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে তোমার ওই হাসি গো। বসে আছো তুমি ওগো এই গানের পারে, মন চায় দেখি বাড়ি বাড়ি। বসে আছো তুমি ওগো ও গানের পারে, মন চায় তবু বাড়ি বাড়ি। আজকে তোমার সাথে সময় কাটাতে, আজকে তোমার সাথে সময় কাটাতে, গল্পে গানে গানে চাই মন হারাতে, গল্পে
গানে গানে চাই মনে হারাতে, বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মনে ভরে যায় দেখে তোমার ওই হাসি গো, বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মনে ভরে যায় দেখে তোমার ওই হাসি গো, মনে ভরে যায় দেখে তোমার ওই হাসি গো, মনে ভরে যায় দেখে তোমার ওই হাসি গো। আচ্ছা চাপা, আমি যে তোমাদের বাড়িতে হঠাৎ করে চলে এলাম, কই তুমি তো জিজ্ঞাসা করলে না যে কেন আমি তোমার বাড়িতে হঠাৎ চলে এলাম? হ্যাঁ তাই তো, তোমাদের বাড়িতে এখন খুশির হাট বসেছে, আর সেই খুশির হাট ছেড়ে কেন তুমি দুঃখের তেপান্তরে ছুটি এসেছো নক্ষত্রদা? এসেছি তোমার বাবার সাথে কথা বলতে। কিন্তু বাবা তো বাড়িতে নেই, এক্ষুনি দিদি আর জামাইবাবুকে দেখতে তোমাদের বাড়িতে গেল। কি হয়েছে, তুমি ওভাবে দূরে সরে গেলে কেন? কি হচ্ছে নক্ষত্রদা? তোমার বাবা? আমার বাবা আমাদের বাড়িতে গেছে? হ্যাঁ। তোমার বাবা আমাদের বাড়িতে গেলে যে মহা অনর্থ হবে। অনর্থ? কিসের অনর্থ? চুপ করে থেকো না, বলো নক্ষত্রদা কি হবে? বলো বলো, চুপ করে থেকো না, বলো। বলবার সময় নেই চাপা, বলবার সময় নেই। আগে তোমার ওই বাবাকে চরম অপমানের হাত থেকে রক্ষা করি, তারপর আমি তোমাকে সবকিছু খুলে বলবো চাপা, আমি তোমাকে সবকিছু খুলে বলবো। নক্ষত্রদা থাকবো না। ভাগ্যিস ওরা খাবার দেওয়ার সময় দরজাটা খুলে রেখে পালিয়ে গিয়েছিল, সেই সময়ে সেই সুযোগে আমি ওই ঘরটা থেকে বাইরে চলে এসেছি। এবার যেমন করেই হোক এই অসহ্য যন্ত্রণা থেকে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু আমি কোন দিক দিয়ে পালাই? সামনে দরজা দিয়ে গেলে আমি ওদের চোখে পড়ে যাব। না আমি বরং ওই পিছনের দরজা দিয়ে পালিয়ে যাব। পেছনের দরজা দিয়ে কেন রে ভাই? দাদা, তোর জন্য তো সামনের দরজা সবসময় খোলা, তুই ইচ্ছা করলে ওই দরজা দিয়েই যেতে পারিস। দাদা তুমি? হ্যাঁ আমি দেখতে এলাম তুই যদি পথ ভুল করে অন্য পথে চলে যাস, তাই তোকে পথ দেখাতে এলাম। এখন বল তুই কোন পথে যেতে চাস, জীবনের পথে না মরণের পথে? তার মানে তুই যদি আমার কথা মেনে নিয়ে তোর নামের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিস, তাহলে তোর জীবন হাসি আনন্দে খুশিতে ভরিয়ে দেব। তুমি কেমন করে ভাবলে দাদা আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে এই পথের ভিখারি হয়ে জীবন কাটাবো? ভিখারি? কি বলছিস রে ভাই? তুই আমার সেই ভাই, তুই দুঃখ পেলে কষ্ট পেলে আমার তো বড় কষ্ট হয় রে। আমি দুঃখ পেলে তুমি বড় কষ্ট পাও। কিন্তু দাদা তোমার হাতের চাবুক যখন আমার সারা শরীরটাকে ক্ষত বিক্ষত করে রক্ত ঝরায়, তখন তোমার মনের কষ্ট কোথায় লুকিয়ে থাকে? কঙ্কন, যখন তোমার পোষা গুন্ডারা বিষাক্ত ইনজেকশন দিয়ে আমাকে পাগল সাজিয়ে রাখতে চায়, তখন তোমার মনের দুঃখ বেদনা তোমার এই মনের গভীরের কোন কক্ষে লুকিয়ে রাখো দাদা? কঙ্কন, আমি তোমার ভাই, তাই আমি কষ্ট পেলে তুমি কষ্ট পাও। কিন্তু দাদা আমার ময়নাও তো তোমার বোন ছিল, আমার সেই বোনটাকে তুমি নিজের হাতে গলা টিপে শেষ করেছো। ওই তখন তো তোমার মনে এতটুকু কষ্ট হয়নি? কঙ্কন, আমাকেও তুমি খুন করতে যদি বাবা সমস্ত সম্পত্তি আমার নামে উইল না করে যেতেন। কখন করিনি?
এবার সত্যি সত্যি তোকে খুন করব। পারবে না। তার আগে তোর নামের জায়গায় দলিলে আমার নামটা বসাবো। পারবে না, তুমি পারবে না দাদা, কারণ ওই উইলে স্পষ্ট করে লেখা আছে যদি আকস্মিক কারণে আমার মৃত্যু হয় তাহলে সরকার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবে। তাই তুমি আর যাই করো আমাকে কোনোদিন খুন করতে পারবে না। তুই ওই অন্ধবিশ্বাস নিয়ে পড়ে থাক, আর তোর এই অন্ধবিশ্বাসকে আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই দলিলের উপর আমার নামটা বসাবো। রমজান, রমজান! আরে এতক্ষণ কোথায় ছিলিস? পাগলাটা বাইরে এসে পাগলামো করছে, তোরা কি নাকে তেল নিয়ে ঘুমাচ্ছিস? এই বাংলা, কে তোর ঘরে দরজা খুলে দিছে? বল। একটা ভূত গো। হ্যাঁ, একটা ভূত এসে আমার ঘরের জীবনের দরজাটা খুলে দিয়েছে। যে ভূতরা আমার জীবনের দরজা খুলে দিয়েছে সেই ভূতরা এবার তোমাদের দুজনের মরণের দরজা খুলে দেবে, আর সেই দরজা দিয়ে তোমরা দুজনে একেবারে ওই জমের দক্ষিণ দুয়ারে পৌঁছে যাবে। অনেক পাগলামো তো সহ্য করেছি, এবার তুই ভালোই ভালো এই দলিলটা সই করে দে। তুই যত ইচ্ছা পাগলামো কর, কিচ্ছু বলবো না রে ভাই, কিচ্ছু বলবো না। সই? হ্যাঁ সই, সই করে দিলে বস তোকে একেবারে রাজার হালে রাখবে। রাজার হালে রাখবে? হ্যাঁ, দামি দামি খাবার পাবি, বসের গাড়ি নিয়ে যেখানে খুশি চলে যাবি, একেবারে বস তোকে কিচ্ছু বলবে না। এই রমজান, তুমি সত্যি বলছো? সত্যি রে ভাই, সত্যি সত্যি বলছি, সত্যি বলছি রে ভাই। শুধু তাই না, এই 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 তোর নামে সম্পত্তি আমার নামে যদি লিখে দিস, আজ থেকে ঠিক এই 5 বছরের মধ্যে, না 2 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে না তোকে আমি দ্বিগুণ সম্পত্তি ফিরিয়ে দেবো। দ্বিগুণ সম্পত্তি ফিরিয়ে দেবো। তখন তো আমি একেবারে অনেক বড় লোক হয়ে যাব। আমার মাথাটা একেবারে ওই আকাশে পৌঁছে যাবে, আর আমার এই দুটো হাতের একটা হাত ওই হিমালয়, আর একটা হাত ওই কন্যাকুমারিকা পর্যন্ত পৌঁছে যাবে। এই আসল কথাটা আমি এতদিন বুঝতে পারিনি বলে আজ তো আমার এই দুর্গতি গো দাদা। আমি অবাদ করবো না দাদা, তুমি যা বলবে আমি শুনবো। তুমি দাও, আমার কোথায় সই করতে হবে দাও, আমি সই করে দিচ্ছি। ওরে কঙ্কন, ওরে কঙ্কন, আজ আমার কি মনে হচ্ছে জানিস ভাই, তুই আমার নিজের মায়ের পেটের ভাই না হলেও তুই যেন আমার কত বেশি আপন ভাই রে, ভাই রে। দে ভাই, দে ভাই, এই দড়িটা না একটা ছোট্ট সই করে দে, ছোট্ট সই করে দে, একটা ছোট্ট সই। দাদা শুধু একটা সই দাদা, একটা সই রে ভাই, একটা ছোট্ট সই। এই তো হ্যাঁ, আমি এই তোমার দলিলে সই করলাম। তোরা তো বড় স্পর্ধা, তুই আমার দলিল ছিঁড়ে ফেলিস। যাবে কি করছেন বস? কি করছেন বস? ও যে মারা যাবে, ছেড়ে দিন বস। উত্তেজনার বসে আপনি যা করতে যাচ্ছেন সেটা কিন্তু খুব ক্ষতিকারক। ছেড়ে দিন বস।
নিয়ে যা, নিয়ে যা সালামকে। আমার মাথায় আগুন জ্বলছে। যা, নিয়ে যা এখনই। আজ ওকে আমি এমন শিক্ষা দেব ও সারা কল্পনাও করতে পারবে না। ওকে সারাদিন আমি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ওর নরক যন্ত্রণা ভোগ করাবো। যতবার ওর দেহে প্রাণ ফিরবে ততবার ওর দেহে পুশ করবো সেই বিষাক্ত ইঞ্জেকশন। তোমরা আমাকে খুন করো শয়তানের দল। আমি হাসিবুকে মৃত্যুকে বরণ করে নেব। তবু এই বিভৎস নরক যন্ত্রণা আমি কিছুতেই সইতে পারবো না। যা, নিয়ে যা। চলে আয় বলছি, ভদ্র ভাষায় বলছি, চলে আয়, চলে আয়। ভক্তি আমি তবু দেব রে কঙ্কর। আমার আকাঙ্ক্ষার খিদে মিটলে তোর বোন ময়নার মতো মৃত্যুর পথে হবে তোর আসল মুক্তি। কিন্তু কিভাবে মিটবে, কিভাবে মিটবে আমার সেই আকাঙ্ক্ষা? আমি মেটাবো। ও মাই গড, আকাশপুরে ধ্রুব নক্ষত্রের জীবনে মহা ভুল করেছে কৌশিক। ওই শয়তান ধুপকাঙ্গুলি রক্ত মাংসের মানুষ নয়, একটা মিটমিটে শয়তান, কামনা বাসনা বিহীন একটা জড় পদার্থ। তাই এই পাথরটাকে ভেঙে চৌচির করতে তোমার সাহায্য চাই। আমি তো তোমার সাহায্য করার জন্য অলওয়েজ রেডি, কিন্তু কিভাবে করব তোমার সাহায্য? এখানে নয়, বলবো ওই নির্জন নিরালায় গিয়ে। কি হলো, কি ভাবছো? এসো, হাত ধরো। তাই ধরলাম বিউটি, তোমার এই হাত ধরে একদিন আমি স্বর্গ থেকে নরকে নেমেছি। এবার দেখবো তুমি আমাকে আরো কত নিচে নামাতে পারো। এসো, বকুল এ বাড়িতে আসার পর থেকে আমি শালা যারা কেমন হয়ে গেছি। আমার কোনো কাজে মন বসছে না। শালা চাকরানি হলেও দেখতে কিন্তু ভারী সুন্দর। তার থেকে সুন্দর ওর ওই দেহখানা, ও চোখ দুটো যেন সারা চমুক, আর সারা শরীরটা যেন আস্ত একটা মৌচাক। ওই মৌচাকটা যদি আমি কোনোভাবে সামনে পেতাম, কিন্তু কেমন ভাবে, কিভাবে পাবো, কিছুতেই আমি ভেবে পাচ্ছি না। কিছুতেই আমি ভেবে পেয়েছি। এই, কে আছিস?
ওই 1 গ্লাস জল নিয়ে বকুলকে আমার ঘরে পাঠিয়ে দিত। জলে গ্লাস নিয়ে বকুল যখন আমার দিকে একটু একটু করে এগিয়ে আসবে, আমি তখন ধীরে ধীরে বকুলের কাছে গিয়ে আছে আরো কাছে, বকুল যখন আমার দিকে এগিয়ে আসবে তখন আমি বকুলকে আমি জল চাইছিলে মেজো বাবু? হ্যাঁ চাইছিলাম বটে। জানো বকুল, আমার না ভীষণ তেষ্টা পেয়েছে। তুমি কি পারবে সেই তেষ্টা আমার নিবারণ এই করতে? জলটা পান করে নিন, সব তেষ্টা মিটে যাবে। হ্যাঁ, এই হাতের কাছে তরল অমৃত থাকতে শুধু গ্লাসের জলে কি তেষ্টা মেটে সুন্দরী? কি করছে মেজো বাবু? ছাড়ুন বলছি। ছি মেজো বাবু, ছি। কিছু কিছু নোংরামের মাঝেই তো আনন্দের আস্বাদ পাওয়া যায় বকুল। মেজো বাবু, বকুল, আমি জানি তোমার মতো স্বামী পরিত্যাগহীন নারীর বুকে জমে আছে অসীম ক্ষুধার জ্বালা। মেজো বাবু, সেই জ্বালা মিটাতে তুমি রোজ রাতে আমার হাতে এসো। মেজো বাবু, আমি তোমাকে তুমি এসে গেছো। তুমি না এসে গেলে ওই নষ্টা মেয়েটা আমাকে কি বললে? ওই বকুল প্রতিনিয়ত আমার ঘরে আসে, কি সব এলোমেলো কথা বলে। আমি ভালো মানুষ, তাই ওর কথাই আমি কানই দিই। হ্যাঁ বৌদি, আজ আমাকে জল দিতে এসে হঠাৎ কি ইঙ্গিত করে বললো, আমি রাজি না হতে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বললো। মেজো বাবু, বাহ, চমৎকার মেজো বাবু, চমৎকার। তোমার মতো চরিত্রবান সাধু পুরুষ আমার জীবনে আমি এই প্রথমবার দেখলাম। কি বললি ছোট লোকের মেয়ে? ছোট লোকের মেয়ে হলেও তোমার মূল্যর চেয়ে আমার মূল্য কিন্তু কোনো অংশে কম নয়। তাই তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি বউটান, এই খোলা বাজারে আমার চরিত্র নিয়ে বিক্রি করতে চেও না। ওনার দোষ কতটুকু ঠাকুরপো? তার চেয়ে বেশি দোষ তোমার। আমার? হ্যাঁ, সামনে উত্তাল তরঙ্গ থাকতে তুমি ওই পানা ফুল দেখে ওই পচা ডোবায় নামতে চাইছো। আরে পানা পুকুর নয় ও বৌদি, ওর একটা সদ্য ফোটা রক্ত গোলা। ওই রক্ত গোলাপের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে দেখো, সদ্য ফোটা ডালিয়া। তাই নাকি? এমন তোমাকে চাই কাশ্মীর তুষার ছায়া, চলো যাই এখানে নয়, চলো যাই এখানে নয়, দুজন দুজনে হারায়। এমন তোমাকে চাই কাশ্মীর তুষার ছায়া, চলো যাই এখানে নয়, চলো যাই এখানে নয়, দুজন দুজনে হারায়। এমন তোমাকে চাই। ঝিরি ঝিরি বাতাসে হাউস বোটের দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। ঝিরি ঝিরি বাতাসে হাউস বোটের দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। তোমাকে চাই কাশ্মীর তুষার ছায়ায়, এমন তোমাকে চাই
তুমি কি গান গাইছো? এইসব গান বুঝবেন না মা, কারণ এইসব গান বোঝার মতো বয়স আপনার নেই। তুমি বোধহয় ভুলে যাচ্ছ বৌমা, তোমার বয়সটা আমি অনেক আগে পেরিয়ে এসেছি। তোমার থেকে ছোট বয়সে এই বাড়ির বউ হয়ে এসে এই সংসারের মঙ্গল কামনায় আমি তুলসী তলায় মঙ্গল গীত গেয়েছি। তোমার মতো অশ্লীল লাজ গান গেয়ে আমি কখনো বেলেল্লা পানা করিনি। ভদ্রভাবে কথা বলবেন মা, না হলে কিন্তু শাশুড়ি বলে আমি আপনার সম্মান রাখতে পারবো না। কি বলে বৌমা? বৌদি তো ঠিক কথাই বলেছে। বৌদি পরের মেয়ে বলে তোমরা যখন খুশি তাকে অপমান করবে, এটা কিন্তু ভারী অন্যায় মা। বাহ! তোমার মেজে ছেলে তো অনেক বড় হয়ে গেছে মমতা, অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে, তাই তো হতভাগা আজকের মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। করবোই তো। বৌদি শহরের মেয়ে, শহরের শিক্ষা দীক্ষায় বড় হয়েছে, তোমরা তাকে নিয়ে যখন তখন বিদ্রুপ করবে, এটা ভারী অন্যায় বাবা। ঠিক তোর মতো আমি একটা কথা বলছি, শুনে রাখ অর্ঘ, আমি জীবিত থাকতে আধুনিকতার নামাবলী গাড়িয়ে তোরা এই সংসারে ব্যভিচারের কীর্তন করতে পারবি না। কি বললেন? আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। কোন বাড়ির গৃহবধূ সিনেমার নায়িকাদের মতো শাড়ি পরে ঘুরে বেড়ায়? কোন বাড়ির গৃহলক্ষ্মী ঘোমটা খুলে নাভির নিচে কুচিয়ে শাড়ি পরে স্বামী শ্বশুর দেওরের সামনে নেচে বেড়ায়? ও, এতক্ষণ তাহলে আপনি মনে মনে আমার এই শরীরটাকে জরিপ করছিলেন? হ্যাঁ, তবে তোমার শরীরটাকে না, আমি মনে মনে জরিপ করছিলাম তোমার চরিত্রকে, আর ভাবছিলাম চরিত্র নামক বস্তুটা আদৌ তোমার মধ্যে আছে কিনা। আছে, কিন্তু আপনার ওই ওল্ড কালচারে জানি পড়া চোখে আপনি সেটা দেখতে পাবেন না। শ্বশুরের মুখে মুখে তর্ক করতে তোমার লজ্জা করছে না? লজ্জা তো ওনারই পাওয়া উচিত, যে পুত্রবধূ নাভির নিচে শাড়ির কুচির ভাঁজ দেখতে পারে, তার মতো চরিত্রহীন আর কেউ হতে পারে না। ছি ছি ছি। বাহ! আমার আধুনিকা বৌমার মুখরোচক প্রতিবাদে মুগ্ধ হয়ে আমি তাকে উপহার দিচ্ছি এক বুক তীব্র ঘৃণা। আপনার দেওয়া উপহার আমার মনে থাকবে সিদ্ধার্থ গাঙ্গুলি। এ তুমি কি করলে বৌমা? এ তুমি কি করলে? শ্বশুরের নাম ধরে তুমি ডাকলে, এত অধঃপতন তোমার হয়েছে। অধঃপতনের কতটুকু কি দেখেছেন? আমার খেয়াল খুশির পথে বাধা হয়ে দাঁড়ালে আপনাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি ধ্রুবকে নিয়ে শহরে চলে যাব। না, তা তুমি পারবে না। বড় লোকের অহংকারী মেয়ে, আবার সত্য সাধনা সম্পদ আশা ভরসার লক্ষ্য ওই ধ্রুবকে কখনোই তুমি মৃত্যুর বেগ দিয়ে ডাকতে পারবে না। তুমি এমন করছো কেন? তুই শিগগির একটা ডাক্তারকে খবর দে। ওসব হরিদা দেখে কোনো লাভ হবে না মা। তোমরা বৌদিকে অনেক মনে করেছো। বর্দাকে বলে এর একটা বিবিধ ব্যবস্থা তোমাদের করতেই হবে। আর বর্দা যদি উপযুক্ত ব্যবস্থা না করতে পারে, তার ব্যবস্থা মৃত ছেলে হিসেবে আমিই করবো। বাবা তুই যাস না, শোন আমার কথা শোন। ডেকো না মমতা, ডেকো না ওদের কাউকে, তুমি ডেকো না। নতুন করে বাঁচার স্বপ্ন সাথ আজ আমার শেষ হয়ে গেছে মমতা। তাই তো ওরা আমার ত্যাগ করার আগে আমি সবাইকে ত্যাগ করে। ওগো তুমি চুপ করো। এখন আমি কি করি? আরে কি আছিস? শিগগিরই এক গ্লাস জল নিয়ে আয়। কেউ নেই মমতা, কেউ নেই এ বাড়িতে ঠিক জল আনার মতো। আজ আর কেউ নেই, কেউ নেই মমতা। আমি জল নিয়ে এসেছি বাবা। নিন বাবা নিন, এই জলটা একটু খেয়ে নিন তো বাবা। খেয়ে নিন। বাবা বাবা এখন কেমন বোধ করছেন বাবা? স্নেহময়ী মায়ের মমতার পরশ দিয়ে কেন তুমি আমার সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দিলে মা? আমি যে আপনার মেয়ে বাবা। মেয়ে? পূর্ব জন্মে হয়তো আমি কোনো পূর্ণ করেছিলাম, তাই তো এই জন্মে আপনাদের মতো বাবা মা পেয়েছি। আপনাদের মতো বাবা মা পেয়ে তাদের সেবা করার সৌভাগ্য লাভ করতে পেরেছি বাবা। শুনছো মমতা, শুনছো? কাজের মেয়ে হলেও
বকুলের হৃদয়টা কত মহৎ, বাবা অথচ আমাদের বৌমা। আমি তো আছি বাবা। কিন্তু তুমি তো আমার বৌমা হতে পারবে না বকুল। সেবার ব্রত দিয়ে সাজাতে পারবে না আমার সংসার মন্দির। বাবা গৃহস্থের মঙ্গল কামনায় তুমি তো সুর তুলে পড়তে পারবে না লক্ষ্মীর পাঁচালী। বাবা জানো বকুল, অনেক মনে মনে স্বপ্ন দেখেছিলাম আমার ধ্রুবকে বিয়ে দিয়ে মনের মতো বৌমা আনবো, কিন্তু সে স্বপ্ন ওই শহর থেকে আসা আধুনিকা বৌমা ভেঙে চুরমার করে দিয়েছে। বাবা ভেঙে চুরমার করে বাবা মা, বাবা ভীষণ ভেঙে পড়েছে। আপনি বাবার কাছে যান মা, আমি বাবার জন্য দুধ গরম করে নিয়ে যাচ্ছি। সামান্য কাজের মেয়ে হয়ে তুমি কেন এত কষ্ট করবে বকুল? সামান্য কাজের মেয়ে বলে আপনাদের সেবা করার অধিকারটুকু আমায় দেবেন না মা? দেব, নিশ্চয়ই দেব বকুল, নিশ্চয়ই দেব। তুমি ছাড়া ওই অভিমানী মানুষটার মনের ভাষা কে বুঝবে? মাগো ভুল তো আমি করেছি বকুল। না জেনে না বুঝে শহর থেকে আমি বউ এনেছি মা, কিন্তু একবারও আমি ভেবে দেখিনি ওই শহরের বউ এই সংসারের বাঘিনী হয়ে আমার সংসারটা শেষ করে দিচ্ছে। মা গো, আমার সংসারটা শেষ করে দে মা, মাগো আমি আপনাদের কেমন করে বোঝাবো গো মা? এই যে সবই ঈশ্বরের খেলা, না হলে শাখা সিঁদুর পরে চাকরানি সে যে স্বামীর বাড়িতে। কে? হ্যাঁ, আমার বাবা। ওই কোথায় রে মা? বাবা বাবা আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ দিয়ে। তুমি কেমন আছো বাবা? ভালো আছি রে মা, আমি খুব ভালো আছি। কিন্তু একে চেহারা হয়েছে তোর, যে মুখটাতে সবসময় হাসিতে খুশিতে ভরে থাকতো, সেই মুখটার মাঝে কেন এত বিষাদের ছায়া কেন রে মা? বাবা তবে কি এবাড়ির লোকজন তোকে মেনে নেয়? কে বলেছে বাবা? এবারে সবাই আমাকে মেনে নিয়েছে, আমার শ্বশুর, স্বামী, দেওর সবাই আমাকে খুশি মনে মেনে নিয়েছে। ও মনের মতো শ্বশুর বাড়ি পেয়েছিস বলে এই বুড়ো বাপটাকে একেবারে ভুলে গেলি? বাবা এই কদিনে একটা চিঠি পর্যন্ত দিতে পারলি না? বাবা তুমি বৃথাই আমাকে ভুল বুঝছো। আমার শ্বশুর অসুস্থ, এ বাড়িতে আমার কত কাজ, সেই জন্য তো আমি তোমার সময় মতো চিঠি লিখতে পারিনি বাবা। তোর শ্বশুর অসুস্থ? হ্যাঁ বাবা। তুই আমার আগে বলিনি তো? চল তো মা একবার তোর শ্বশুরকে দেখে আসি। বলছিলাম না বাবা। নতুন মেজা ভাইকে নিয়ে যাওয়ার ব্যাপারে তোর শ্বশুর সঙ্গে একটু পরামর্শ করার ব্যাপার আছে, যদি সম্ভব হবে কালই। না বাবা, এ বাড়ি ছেড়ে এখন আমার যাওয়া কিছুতেই সম্ভব নয় বাবা। আমি সময় মতো চিঠি লিখলে তারপর তুমি আমাকে নিয়ে যেতে এসো। এখন তুমি যাও বাবা, এখন তুমি যাও। তোর কি হয়েছে বলতো মা? তোর মুখ থেকে মনে হচ্ছে তুই যেন আমার কাছে কিছু গোপন করতে চাইছিস। না বাবা। সত্যি করে বলতো মা, তুই ঠিক সুখী আছিস তো? আমি খুব সুখী আছি বাবা। এই যে ছোট লোকের মেয়ে, যার তার সঙ্গে তো খুব সুখ দুঃখের গল্প করা হচ্ছে, বলি রান্নাটা কখন করবে শুনি? আমি এক্ষুনি যাচ্ছি বাবা। আমার স্নানের জল তোলা হয়েছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। চুলের মুঠি ধরে বাড়ি থেকে দূর করে দেবো। আমার সময় মনে থাকে কাজের বেলায় ফাঁকি দিয়ে বাইরের লোকের সঙ্গে আড্ডা দেওয়া হচ্ছে। বাইরের লোক বলছো কেন মা? আমি তোর বাবা। ও তাই এমন সেজে গুজে চাকরের মতো একেবারে চলে এসেছো? কি তুমি আমাকে চাকর বললে? তা চাকরানির বাবাকে চাকর বলবো না তো কি মাস্টার বলবো? বাবা আমি তোমার কাছে হাত জোর করছি বাবা, এখন তুমি এখান থেকে যাও। আমি তোমার চিঠি লিখলে তারপর নিয়ে যেতে এসো। এখন তুমি যাও বাবা। কি বলবেন বলুন? আমার কেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তাই তো আমার জানতে ইচ্ছে করছে তুমি কে? আমি বাড়ির বড় বউ।
স্বামী আই মিন ধ্রুবকে দয়া করে এই বাড়িতে চাকরানি হিসেবে আশ্রয় দিয়েছে। আচ্ছা, মেয়েকে এই বয়সে এই সাজে না সাজিয়ে অন্য সাজে সাজানোও তো পারতেন। মেয়ের রূপ আছে, যৌবন আছে, অন্য সাজে সাজে রাস্তায় দাঁড়ালে অনেক টাকা রোজগার করতে পারবে। এই যে ছোট লোকের মেয়ে, ওসব ন্যাকামি পরে করবে। 10 মিনিটের মধ্যে আমার স্নানের জল তোলা না হলে ধ্রুবকে বলে আজকেই তোমার চুলের মুঠি ধরে বাড়ি থেকে দূর করে দেব। এই তুই এত সুখী আছিস রে হতভাগী, তুই আমার কাছে এতগুলো মিথ্যে কথা বলতে পারলি। আমাকে তুমি ক্ষমা করো বাবা, এছাড়া যে আর আমার কোনো উপায় ছিল না বাবা। তুমি এখন যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। আমি চলে যাব, তাছাড়া তোকে আমি সঙ্গে করে নিয়ে যাব। আর যাওয়ার আগে সেই লম্পট ধুবোর কাছে আমি জানতে চাইবো সিঁদুরের অধিকার যদি নাই দেবে তাহলে কেন দিয়েছিল এই কলঙ্কিত সিঁদুর? না বাবা, চুপ করো বাবা, চুপ করো। এমন কথা কখনো বলো না বাবা। এটা আমার কলঙ্কের সিঁদুর নয় বাবা, এই যে আমার জন্মান্তরের সাধনার সম্পদ বাবা। মুছে ফেল এই সিঁদুর, তুই মুছে ফেল। যে সিঁদুর মাথায় দিয়ে নিজের ঘরেই বিনা মাইনের চাকরানি ছেড়ে থাকতে হয়, ও সিঁদুর তুই মুছে ফেল। না বাবা না, আমি আবার নতুন করে বিয়ে দেব। ছি বাবা ছি, আমি তোমার কাছে দুটি হাতে ধরে অনুরোধ করছি বাবা, তুমি এখান থেকে চলে যাও বাবা। আর কখনো কোনোদিন এখানে এসো না। আজ থেকে মনে করবে তোমার বকুল মারা গেছে। বেশ, তাই হবে রে মা, তাই হবে। আমি আর কখনো তোর বাড়ি আসবো না। তোর কথা ভেবে আমি আর চোখের জল ফেলবো না। তোর মন চাপা জিজ্ঞাসা করলে বলবো তোর দিদি শুধু চোখের জল দিয়ে তোর সংসার ভাসিয়েছে, তাই তো শ্বশুরের পিঠে স্বর্গ ছেড়ে এই বাপের পিঠে নরকে আর আসবে না। আর কখনো তোমার বকুলকে তুমি ভুল বুঝো না বাবা। তোমার আমাকে বকুলকে তুমি ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে। ক্ষমা তো আমারই চাওয়া উচিত বকুল। আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি নিজেকে তিল তিল করে শেষ করে দেবে, আর আমি তো নীরব দর্শক হয়ে দেখব না বকুল, তা কোনো মতেই সম্ভব নয়। আজ আমি সবার সামনে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তা হয় না বাবা। বাবু বলে ডেকে আমাদের মধুর সম্পর্কের মাঝে এমন ব্যবধানের সৃষ্টি করছো কেন বকুল? কেউ না জানলেও এটা তো সত্যি যে আমি তোমার স্বামী আর সেই অধিকারী, আর সেই অধিকারে তুমি একটি বার তুমি আমার কাছে আসতে পারো না। পারে না বাবু, সে অধিকারটা যে আমার হারিয়ে গেছে বাবু। আজ আমি বড় অসহায়, আমি নিরুপায়। আজ একটাই পরিচয় তোমার সাথে আমার, তুমি এবারের মনে আর আমি তোমার বিনে মাইনে চাকরানি। তাই বলে তুমি সারাটা জীবন এইভাবে চোখের জল ফেলে যাবে? বকুল নাই বা পেল তার দেবতার চরণ, তবু তো বকুল ফুটেছে
ঈশ্বরের কোনোদিনও যদি করুণা হয় তাহলে সেই বকুল তার দেবতার পায়ে স্থান নিশ্চয়ই পাবে। সান্ত্বনার প্রলেপ দিয়ে আমার আমার এই বেদনার ক্ষতটাকে তুমি ঢাকতে চেও না বেকুল। আমি আমি বড় অসহায় বকুল। আমার এই অবসন্ন হৃদয়ের মাঝে দাউ দাউ করে জ্বলছে এক রাস হতাশার আগুন। তোমাকে না পাওয়ার বেদনায় আমার মন আজ ক্লান্ত অশান্ত। বকুল বকুল তুমি আমার কাছে ধরা দাও, একটি বার শুধু তুমি আমার কাছে ধরা দাও বকুল। কি করবো? আমার সংযমের দুয়ারটা একটু একটু করে উন্মুক্ত হচ্ছে। আমার চারিদিক থেকে যেন অনাবির হাতছানি দিয়ে ডাকছে। আমি যার স্থির থাকতে পারছি না, আমি যার নিজেকে স্থির রাখতে পারছি না। আমি আসছি, আমি আসছি। আমি কিছুতেই পারবো না, পারবো না, পারবো না। তোমার বকুল আজকের পর থেকে তুমি মনে করবে মারা গেছে। জানতে চাও তুমি ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা ফুল দেখে বকুল তুমি কি নিষ্ঠুর, কি পাষাণ! তাই তো এই অবাকা ধ্রুবর জীবনের ব্যর্থ হাহাকার তোমার ওই প্রাসাদ হৃদয় স্পর্শ করবে না। তোমার এই ভালোবাসার আত্মত্যাগ আমি কিছুতেই সহ্য করব না। আমার সুখের জন্যে তুমি যেমন সব হারাতে প্রস্তুত, আমিও তেমনি সব হারিয়ে প্রমাণ করে দেব আমি তোমার চেয়ে তোমার ভালোবাসাকে বেশি ভালোবাসি বকুল, বেশি ভালোবাসি। এত যে ব্যথা, এত যে কাদায়, বেদনায় বুক ভরে যায়, মন তো বোঝে না, কেন তা বুঝে না, ভালোবাসা শুধু যে কাদা। এত যে ব্যথা, এত যে কাদায়, বেদনায় বুক ভরে যায়, মন তো বোঝে না, কেন তা বোঝে না, ভালোবাসা শুধু যে কাদায়, ভালোবাসা শুধু যে কাদায়।